সবাই? জি ভাইয়া, ভালো আছি। আপনি ভালো আছেন? আচ্ছা। জি, আসসালামু আপনি ভালো আলাইকুম। আছেন? আসসালামু ওয়ালাইকুম আলাইকুম আসসালাম। স্যার, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাইয়া বললে হবে এনাফ। ভাইয়া আমি একটা একটা কথা বলতে চাচ্ছিলাম আর কি। হ্যাঁ, প্রবলেমটা বলেন। ক্লাস শুরুর কোনো আগে কিছু? জি জি, বলেন। বিষয়টা হচ্ছিল, আমি তো অনেকদিন অসুস্থ ছিলাম। আমি আমাদের এই যে মেসেঞ্জার গ্রুপে আমি এটা জানাইছিলাম আর কি। আমার অনেকগুলা মোটামুটি এই পর্যন্ত যে কয়টা ক্লাস হয়েছে, আমি হচ্ছিল দুইটা অ্যাসাইনমেন্ট জমা দিয়েছি, আর বাকিগুলো আমি দিতে পারি নাই। আমি ভাইয়া আস্তে খুবই আস্তে ওই খুবই অ্যাসাইনমেন্ট গুলো। সিম্পল টপিক নিয়ে ক্লাস হয়েছে। তো আপনি চাইলে হয়তো হ্যাঁ হ্যাঁ, একদিনে বসেই করতে পারবেন, ক্লিয়ার। আচ্ছা, আমি ওগুলো আস্তে আস্তে সব আর কি জমা দিয়ে দিব, এটার জন্যই জি, আর কি। এই বিষয়গুলো একটু কষ্ট করে আমাকে না জানা, এই বিষয়গুলো জানাবেন হচ্ছে স্টুডেন্ট অ্যাফেয়ার্স টিমে আপনাদের বাচ্চা ভাই হৃদয় শেখ ভাই আছে, রাইট? তো ওই ও হৃদয় আচ্ছা শেখ আচ্ছা ভাইকে জানাবেন। ওকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। আপনাকে জানালে এই বিষয়গুলো উনি সর্ট আউট করবে, হ্যাঁ? আচ্ছা, প্রিভিয়াস ক্লাস আমরা কোথায় ছিলাম, কি করেছিলাম একটু বলবেন? ভাইয়া, আমরা ডিসকাউন্ট ক্রিয়েট করা দেখছিলাম। ডিসকাউন্ট ক্রিয়েট করে দেখেছিলাম, তাই তো? তো ওইটুকু কি আমরা দেখেছি? একদম সিম্পল একটা ছোট্ট একটা ক্লাস ছিল, রাইট? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ফার্স্ট ক্লাসে আমরা কি করেছিলাম একটু রিভিউ করি তো। একটা শপে পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম, একটা স্টোর ক্রিয়েট করেছিলাম, রাইট? জি সেকেন্ড ভাইয়া। ক্লাসে আমরা একটা থিম কাস্টমাইজেশন করেছিলাম, একটা ফ্রি থিম একটা প্রিমিয়াম থিম, রাইট? জি। আর থার্ড টপিকে হচ্ছে, মানে যদিও থার্ড টপিক না, এটা আমাদের ফার্স্ট টপিকে ছিল, বাট তাও মানে এটা জাস্ট একটা সিকোয়েন্স অ্যাড করা, হ্যাঁ। এটা কোনো ক্লাস না। তো আমরা প্রোডাক্ট আপলোড দেখেছি, সেখানে টাইপ দেখেছি, ভ্যারিয়েবল দেখেছি, কালেকশন দেখেছি, ক্যাটালগ দেখেছি, ক্লিয়ার? জি ভাইয়া। দেখেছি। জি। তারপর আমরা হচ্ছে কিভাবে পেজ তৈরি করতে হয়, নতুন পেজ, পোস্ট কিভাবে করতে হয়, নেভিগেশন কিভাবে ক্রিয়েট করা করতে হয়, মানে মেনু কিভাবে ক্রিয়েট করতে হয় সেগুলো দেখেছি। দেখেছি না? পেজ ফ্লাই বা জেম পেজেস বিল্ডার দেখা হয় না, রাইট? তো এই জি, দুইটা এটা বিল্ডার দেখা আমাদের হয়। বাকি আছে, এই দুইটা বিল্ডার আমরা দেখবো। আচ্ছা। এই এটা হচ্ছে সামনে আনা কারণ হচ্ছে এটা আমি পিছিয়ে নিয়ে দিই, কারণ আমাদের মধ্যে একটা ব্যাচ ছিল যে ব্যাচটা সম্পূর্ণ ড্রপ শিপিং এর উপর বেস করেছিল, যার কারণে আমরা এগুলো সব টপিক গুলো সামনে আনাই রাখছিলাম। তো এগুলো আমরা পরে দেখবো, হ্যাঁ। আপাতত আমি এখানে রাখি। তো যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে শিপিং ভাই, কন্ট্রাক্ট। আজকে আজকে আমাদের আমাদের গত ক্লাসে বলে দিছিলেন যে একটু বেশি সময় নিয়ে আসার জন্য আমাদেরকে ওই যে পেমেন্ট গেটওয়ে, যে বিভিন্ন ধরনের পেমেন্ট গেটওয়ে, এটা আজকে দেখাবেন বলছিলেন ওকে আমাদের ওকে গত ওকে। ক্লাস। আচ্ছা, ঠিক আছে। সো তাহলে আমরা কি করলাম? শিপিং কনফিগার এবং ট্যাক্স কনফিগার এবং পেমেন্ট গেটওয়ে, হ্যাঁ। সো আমরা পেমেন্ট গেটওয়েটা একটু পরে দেখি, পরের ক্লাসে। যদি আমি বলে থাকি হয়তো আমার ভুল হইতে পারে সিকোয়েন্স অনুযায়ী। আজকে ক্লাসে আমরা করবো শিপিং এবং ট্যাক্স, ক্লিয়ার? এই দুইটা বিষয় আজকে আমরা কভার করবো। দেন আমরা সেটিংসে ক্লিক করলাম, একটু মনোযোগ দিয়ে দেখবেন। শিপিং তো আমরা বুঝি, রাইট? বাংলাদেশে ডেলিভারি চার্জ কি হয়, কারো মনে আছে? বাংলাদেশের ডেলিভারি সম্পর্কে একটু বলেন তো, যে কোনো একজন। বাংলাদেশের ডেলিভারি চার্জের ক্ষেত্রে সাধারণত ক্যাশ অন ডেলিভারি হয়, অথবা আউটসাইড আর কি, ঢাকার বাইরে এবং ঢাকার ভেতরে ক্যাশ যে অন একটা ডেলিভারি তো একটা শিপিং পেমেন্ট কস্ট। পেমেন্ট সিস্টেম, রাইট? বাট হ্যাঁ শিপিং হচ্ছে ঢাকার ভিতরে 50 টাকা, আর ঢাকার বাইরে 150 টাকা বা 100 টাকা, হ্যাঁ। So হ্যাঁ, এই এই দুইটা কিন্তু টাইপই তো হয়ে থাকে, রাইট? কিন্তু হ্যাঁ ইন্টারন্যাশনাল। কিন্তু হ্যাঁ, বলেন। বাংলাদেশের ক্ষেত্রে আর কি ট্যাক্সের বিষয়টা আর কি জানি না, যে ট্যাক্স কাউন্টেবল আচ্ছা হয় আচ্ছা, কিনা কোন বা সময় কিভাবে হয়। ট্যাক্স হচ্ছে বাংলাদেশের সবগুলোর উপর 15%। বাংলাদেশের স্পেসিফিক ট্যাক্স খুব কমই আছে। তাও হচ্ছে আমরা সেগুলো দেখবো, হ্যাঁ। আচ্ছা, খেয়াল করে দেখবেন। তো শিপিং হচ্ছে আহ, বাংলাদেশের ক্ষেত্রে তো দুইটা টাইপ আমরা বললাম, কিন্তু ইন্টারন্যাশনাল এতটা সহজ না ক্যালকুলেশন করা। কেমনটা সহজ না? আমরা একটু যদি ইউএস এর ম্যাপটা দেখি বা ইউরোপের ম্যাপ গুলো যদি দেখি, তাহলে আমরা দেখতে পারবো বাংলাদেশ তো অনেক ছোট্ট একটা কান্ট্রি, হ্যাঁ। ওদের হয়তো 60-70 ভাগের এক ভাগ। তো ওদের
অনেক কমপ্লিকেটেড একটা ফিচার আছে। ফিচার কি? ওদের অলমোস্ট 50টার মতো স্টেট আছে। তো 50টা স্টেটে আবার বিভিন্ন মানে এক একটা স্টেট এক একটা দেশের সমান সমতুল্য আমরা ধরতে পারি, ঠিক আছে? তো এরকম 50টা স্টেট আছে। ওই স্টেটে হচ্ছে প্রত্যেকটা স্টেটের উপর বেস করে ক্যালকুলেট করা। তো এই বিষয়গুলো একটু ক্রিটিক্যাল, হ্যাঁ। তো এগুলো অ্যাকচুয়ালি কিভাবে ক্যালকুলেট করব, কিভাবে অটোমেটিক্যালি ক্যালকুলেট করা যায়, যদি অটোমেটিক্যালি ক্যালকুলেট আমরা এখন দেখবো না। এটা দেখবো হচ্ছে যেদিন থেকে আমরা অ্যাপ ইনস্টল করা শুরু করব ওই দিন থেকে, হ্যাঁ, বা তারপরে। আম, কারণ এটার জন্য আলাদা একটা অ্যাডিশনাল অ্যাপের প্রয়োজন হয়। আজকের ক্লাসে আমরা শিপিং এবং ট্যাক্স কনফিগার করবো, ক্লিয়ার? তো আমরা সেটিংসে চলে আসবো, ক্লিক অন সেটিংস। হুম, সেটিংসে আসার পর আমরা সরাসরি ক্লিক করব শিপিং অ্যান্ড ডেলিভারি। শিপিং অ্যান্ড ডেলিভারিতে যাওয়ার পর আমাদের তিনটা বিষয় সম্পর্কে প্রথমে জানতে হবে, একটু মনোযোগ দিয়ে দেখবেন। এক হচ্ছে প্রোফাইল। তো প্রোফাইল ব্যাপারটা কি? প্রোফাইল হচ্ছে, ধরেন এটা আমরা একটু এক্সপ্লেন করি, হ্যাঁ। ধরেন আপনি একটা টি শার্ট ডেলিভারি করার জন্য যত টাকা নেবেন, একটা টেবিল ডেলিভারি করার জন্য কি তত টাকা নেবেন? বুঝতে পারছেন আমার কোয়েশ্চেনটা? আমি আবারও করতেছি। একটা টি শার্ট বা একটা বই ডেলিভারি করার জন্য যত টাকা আপনি নিবেন, আপনি একটা টেবিল ডেলিভারি করার জন্য কি সেম টাকাই নিবেন না বেশি নিবেন? না, বেশি টাকা না, নিতে হইব। সেম টাকা না, বেশি টাকা নেবেন, রাইট? বেশি কম টাকা, বেশি হ্যাঁ। হবে। তো যেহেতু যদি এরকম কোনো ইয়া হয়, কম বেশি আসে, তখন ওই টি শার্ট টাইপের যতগুলা প্রোডাক্ট আছে, ওই সবগুলা প্রোডাক্টকে আমরা একটা প্রোফাইলে নিয়ে আসবো। এবং টেবিল টাইপের যতগুলো প্রোফাইল আছে বা প্রোডাক্ট আছে অথবা চেয়ার টাইপের যতগুলো ইয়ে আছে, এইগুলাকে আমরা আরেকটা প্রোফাইলের ভিতর নিয়ে আসবো। বিষয়টা বুঝতে পেরেছি কেন আমরা প্রোফাইল ক্রিয়েট করব? জি 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 স্যার। বুঝতে পারছি ভাইয়া। তো আবার একটু বলেন তো, যে কোনো একজন, কেন আলাদা আলাদা প্রোফাইল ক্রিয়েট করব? আমরা মূলত প্রোফাইলটা ক্রিয়েট করবো হচ্ছে, সব প্রোডাক্টের জন্য তো ডেলিভারি চার্জ একরকম থাকবে না। তো টি জি। শার্ট জাতীয় কিংবা টি শার্টের মতোই হালকা কিছু যেগুলো আছে এগুলোর জন্য যে ডেলিভারি চার্জ থাকবে, সেগুলোকে আমরা একটা প্রোফাইলে করবো। আবার টেবিল কিংবা চেয়ার এই জাতীয় বড় প্রোডাক্ট যেগুলো আছে এইগুলাকে আলাদা প্রোফাইল করতে হবে। এক কথায়, যেই প্রোডাক্টের জন্য যেই ক্যাটাগরির হচ্ছে ডেলিভারি চার্জ থাকবে সেটাকে এক প্রোফাইলে করতে হবে। আচ্ছা, এক কথায় ইন ওয়ান ওয়ার্ড উই ক্যান সে, লাইক এইভাবে বলতে পারি যে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরির প্রোডাক্টের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট প্রোফাইল ক্রিয়েট করতে পারি। এখানে কোনো লিমিট নাই, আপনি কতগুলো প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে? তো এই জেন ড্রপটা আপনাদের ক্ষেত্রে আসবে না, হ্যাঁ। তো আমার ক্ষেত্রে আসছে, এটা আপনি স্কিপ করে রাখবেন, হ্যাঁ। আপনাদের ক্ষেত্রে হয়তো দেখাবে না। তো জেন ড্রপ হচ্ছে ড্রপশিপিং প্ল্যাটফর্ম, হ্যাঁ, এগুলো সম্পর্কে আমরা ইন দ্য ফিউচার দেখবো। আচ্ছা, যেটা দেখতেছিলাম সেটা প্রোফাইল, হ্যাঁ। আমরা নতুন একটা প্রোফাইল ক্রিয়েট করি। তিনটা বিষয় সম্পর্কে আমি বলেছিলাম যে তিনটা বিষয় সম্পর্কে জানা লাগবে। তো এখন আমরা তিনটা বিষয় সম্পর্কে জানবো, হ্যাঁ, একটু পরে। তো এইখানে ধারণা হচ্ছে আমরা একটা ইয়া দিলাম, এটা কাস্টমারের কাছে শো করবে না। একটা হিন্ট বা একটা টাইটেল দিলাম, সেটা হচ্ছে টি শার্ট টাইপ, হ্যাঁ, ক্লিয়ার? সো এখন আমার টি শার্ট টাইপ কতগুলো প্রোডাক্ট আছে, একটা প্রোডাক্টই আছে। So, এই প্রোডাক্টটাকে আমি অ্যাড করে রাখলাম। বুঝতে পেরেছি? তো তার মানে কি হলো, আমি নতুন একটা প্রোফাইল ক্রিয়েট করলাম, ওই প্রোফাইলের নাম দিলাম এবং ওই প্রোফাইলের আন্ডারে কি অ্যাড করলাম, প্রোডাক্ট অ্যাড করলাম। এখন সেই প্রোডাক্টটা সব লোকেশন জেনড্রপ থেকে বাদ দেন, মানে জেনড্রপ হচ্ছে আলাদা একটা ভেন্ডর, হ্যাঁ। তো এটা আপনাদের ক্ষেত্রে না আসবে, এটা স্কিপ করবেন, হ্যাঁ। দেন সব লোকেশন আমরা মাল্টিপল সব লোকেশন ক্রিয়েট করা কি দেখেছি? জি না, ভাইয়া, এটা হচ্ছে এই এর সময় দেখানো হয়েছিল। দেখানো হয়েছে, রাইট? সো তারপরে একটু একটু আরেকবার বলে দিয়েন এটা আর কি, এই যে লোকেশন, মাল্টিপল লোকেশনের এটা। আচ্ছা, মাল্টিপল লোকেশনটা হচ্ছে আম, আমরা মনে হয় ইনভেন্টরি করার সময় আমরা দেখিয়েছিলাম, হ্যাঁ, লাস্ট ক্লাসে বা তার আগের ক্লাস হয়তো হইতে পারে। তো হ্যাঁ, ধানমন্ডি সব চিটাগাং সব এগুলো ছিল। হ্যাঁ 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 হ্যাঁ। তো আমার যখন মাল্টিপল লোকেশন থাকবে, তো তখন আমি মাল্টিপল লোকেশন গুলো অ্যাড করবো। হ্যাঁ। তো এইখানে আমরা সব লোকেশন যদি ধরে, তাহলে আমরা আরেকটা লোকেশন অ্যাড করলাম।
ধরেন এটা আমরা চিটাগং লোকেশনের জন্য অ্যাড করলাম, হ্যাঁ। তো যেহেতু আপনি দেখতে চাইছেন তাই আমরা অ্যাড করতেছি। তো নেমস চিটাগং, এটা আমরা চিটাগং শপ দিতে পারি, চিটাগং ওয়্যার হাউস দিতে পারি, যা দিই না কেন এটা আপনার নাম, হ্যাঁ। সো অ্যাড্রেস দিতে পারি চিটাগং, চিটাগং নারায়ণগঞ্জ, ওকে। সেভ চেঞ্জেস, সো নো থ্যাঙ্কস। তো এই হচ্ছে আমরা নতুন একটা শপ লোকেশন অ্যাড করলাম, ক্লিয়ার। সো এখন ওই যে আমরা ওই দিন বলেছিলাম যে কেউ যদি ফেনী থেকে অর্ডার করে তাহলে আমি তাকে হচ্ছে অর্ডার ফুলফিলমেন্ট মানে হচ্ছে অর্ডারটা পাঠাবো আমি ঢাকার লোকেশন থেকে না পাঠায় চিটাগং থেকে পাঠাইলে ফেনীতে খুব দ্রুত যাবে, রাইট? কারণ চিটাগং আর ফেনী পাশাপাশি, রাইট? জি তো ভাইয়া। ওইটাই, তো ওই ফুলফিলমেন্টটাই আমরা এখন শিপিং থেকে করব, হ্যাঁ। তো ওই ফুলফিল লোকেশন কোথা থেকে যাবে? যাবে হচ্ছে আমার সব লোকেশন, যেটা ঢাকা লোকেশন। এটা চাইলে আমরা ম্যানেজ লোকেশন থেকে চেঞ্জ করে দিতে পারি, যেহেতু আমার আপাতত এখানে রিলোড দেওয়া হয় নাই। তো রিলোড দিলে আমাদের আরেকটা লোকেশন দেখাবে, বিষয়টা ক্লিয়ার? তো তারপর আমরা ক্রিয়েট করব জোন। তো জোনটা কিভাবে ক্রিয়েট করব? এর জন্য ক্লিক করে তারপর দেখতেছি। তো একটা মিনিট সময়। আচ্ছা, আচ্ছা, সরি ভাই। So, আমরা লোকেশন ক্রিয়েট করবো। তো লোকেশন ক্রিয়েট করার জন্য আমরা একটু আবারও আসি। আচ্ছা, লোকেশন। তো আমি আবার একটু বলি, সরি ভাই, আমি রিক্যাপ করতেছি। প্রোফাইল, প্রোফাইল নেম, দেন আমরা প্রোডাক্ট অ্যাড করলাম, দেন আমরা লোকেশন অ্যাড করেছি, বাট লোকেশনটা ধরা দিই না। আমরা চাইলে হচ্ছে যখন রিলোড দিব তখন এখানে মাল্টিপল লোকেশন দেখাবে কোন লোকেশন থেকে অ্যাকচুয়ালি ফুলফিলমেন্ট হবে। দেন জোন ক্রিয়েট করবো। সো জোন ক্রিয়েট করলে আপাতত যেহেতু বাংলাদেশ আমার অ্যাড করা আছে, আমি একটু পরে মাল্টিপল লোকেশন এখানে অ্যাড করবো বা শিপিং জোন এখানে অ্যাড করবো, কিভাবে করবো একটু পরে তা দেখতেছি, হ্যাঁ। আপাতত অনলি একটা ইয়ে আছে। তো আমরা এখানে লোকাল ডেলিভারি দিতে পারি অথবা লোকাল কান্ট্রি দিতে পারি, হ্যাঁ। যেটা দিন লোকাল ডেলিভারি দিলাম, এটা কাস্টমার ওন সিন, এটা আপনার জন্য ডান। সো এখন কি হবে? আর ঢাকায় তো sorry, বাংলাদেশে তো আমরা দুই টাইপের দেই। তো বাংলাদেশটাই ক্রিয়েট করি, তারপরে বাহিরেরটা দেখতেছি বা ইন্টারন্যাশনাল দেখতেছি। তো আমরা এখানে নাম দিলাম ইনসাইড ঢাকা, ইনসাইড ঢাকা। সো ক্যারিয়ার, এই যে আমি একটু আগে বলছিলাম যে আমরা লোকেশন উপর বেস করে অ্যাপ দিয়ে ক্যালকুলেট করব অটোমেটিক্যালি। তো সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখবো, কারণ এটার জন্য অ্যাপ প্রয়োজন, হ্যাঁ। এটা এখন পসিবল না, বা এখন আপনারা বুঝবেনও না, কারণ আমরা অ্যাপ ইনস্টল করাই শুরু করিনি এখন পর্যন্ত। তো আপাতত ফ্ল্যাট রেট। সো ইনসাইড ঢাকা 50 টাকা, আর ট্রানজিশন টাইম 1 থেকে 2 দিন, ঠিক আছে। তো এরকম একটা অপশন চলে আসবে, ইনসাইড ঢাকা 1 থেকে 2 দিন। তো এটা কাস্টমার দেখতে পারবে। দেন ডান ইট, দেন অ্যাড অপশন। দেন আমরা আরেকটা অপশন ক্রিয়েট করব, সেটার নাম দিব হচ্ছে আউটসাইড ঢাকা, আউটসাইড ঢাকা। 100 টাকা দিলাম, ট্রানজিশন টাইম 3 to 5 days, ওকে। ডান। তো এই পর্যন্ত বুঝতে পারছি, আমরা ফ্ল্যাট রেট দিলাম। এই দুইটা অপশনই আমরা এখন যদি আমরা চেক আউট পেজে যাই, লেট মি সি। দিস ইজ মাই ইউআরএল, কপি করলাম, পেস্ট করলাম, আর এটার পাসওয়ার্ড 1 এন্টার করলাম। আমরা যে কোনো একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করবো। প্রোডাক্ট অ্যাড টু কার্ট করা আছে, নাম এবি, সো উই হ্যাভ টু আপলোড আ প্রোডাক্ট।
তো অ্যাড টু প্রোডাক্ট, হুম, চেক আউট করলাম। চেক আউট করার পরে এখন যদি আমরা ইয়াতে যাই, তাহলে দেখতে পাচ্ছি আমাদের কাছে দুইটা অপশন আছে, আমি ইনসাইড ঢাকা না আউটসাইড ঢাকা। কারণ ইন্টারন্যাশনালি সেটা অটোমেটিক্যালি ডিটেক্ট করা যায় আপনি কোন লোকেশন থেকে আছেন, বা বাংলাদেশের ক্ষেত্রে আপনাকে ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে। কারণ বাংলাদেশে প্রত্যেকটা আলাদা আলাদা স্টেট বা রিজন ওয়াইজ যে আমি হচ্ছে ক্যালকুলেট করব, ওই অপশনটা এখানে নাই। বিষয়টা ক্লিয়ার? বাংলাদেশ মানে হোল বাংলাদেশ। শপিফাই বা ওয়ার্ডপ্রেস ওইভাবেই ডিটেক্ট করে। যদি ওয়ার্ডপ্রেস স্পেসিফাই প্রত্যেকটা জেলার নাম আছে, বাট শপিফাইয়ের ক্ষেত্রে সেটা একদম 0% নাই। বিষয়টা বুঝাইতে পারছি? এই পর্যন্ত ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, পারফেক্ট। এখন আমরা চলে আসি হচ্ছে আলাদা আলাদা রিজন ওয়াইজ। তো যদি রিজন ওয়াইজ আসতে চাই, তাহলে আমাদেরকে জেনারেলে আসতে হবে। জেনারেলে আসার পরে আমাদেরকে আমাদের লোকেশন চেঞ্জ করতে হবে। আবার লোকেশন, আমরা নতুন একটা এন্টিটি অ্যাড করি। নতুন এন্টিটি হচ্ছে ধরেন বিজনেস লোকেশন আমার ইউএসএ তে, তো ইউনাইটেড স্টেট। অ্যাড করলাম বিজনেস টাইপ সোল প্রপার্টিশিপ, ফার্স্ট নেম লাস্ট নেম একটা দিয়ে দিলাম আমরা। এত আগে তো আমি জীবনে জন্মগ্রহণ করি নাই, তো কর্মবিরি। আচ্ছা, এটা কর্মবিরি হবে কেন, এটা তো ইউনাইটেড স্টেট অ্যাড্রেস হবে। তো একটা ফেক অ্যাড্রেস দিলাম, এসএসএন নাম্বার, একটা ফেক এসএসএন নাম্বার দিলাম, দেন সেভ চেঞ্জেস। নো থ্যাঙ্কস। ইয়েস, এক্সিস্টেড, কন্টিনিউ। ওকে। আচ্ছা, আমি চাই না আলাদা হোক, তো এইখানে আমি কিছু একটা দিলাম, এইখানে আমি এখানে দিলাম, হ্যাঁ। ভ্যালিড এসএসএন নাম্বার বলতেছে, ওকে ফাইন, কোনো সমস্যা নেই। আমরা একটা ফেক এসএসএন নাম্বার নিয়ে নিই। আচ্ছা, এটা ভ্যালিডিটি চেক করে। এসএসএন নাম্বার হচ্ছে সোশ্যাল সিকিউরিটি নাম্বার, দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইউএস এর একটা নাম্বার, হ্যাঁ। সেভ চেঞ্জেস, পারফেক্ট। আচ্ছা, তো আমাদের নতুন একটা এন্টিটি তৈরি হয়ে গেছে, এটা ইউএস এর জন্য। তো সেটা আমি সুইচ করে আমার ইউএস এরটা কনফার্ম করে নিয়ে নিচ্ছে, ঠিক আছে? তো এখানে কি বলতেছে, স্ট্রিট ইজ ইনভ্যালিড, দ্য অ্যাড্রেস ইজ আউট অফ রেঞ্জ, প্লিজ ভেরিফাই ইওর অ্যাড্রেস এন্ড প্লিজ ট্রাই। এই নতুন অপশনটা অ্যাড করছে, মানে অ্যাড্রেস ভেরিফিকেশন করতে বলতেছে। তো আমরা ক্যালিফোর্নিয়া দিই। এই, তো আমরা এখান থেকে একটা ফেক অ্যাড্রেস জেনারেট করে বা কপি করে নিয়ে নিচ্ছি। এস আলাস্কা জানুস সিলেক্ট করে নিয়েছে, পারফেক্ট। আচ্ছা, আমাদের বিজনেস ডিটেল সুইচ হয়ে অলরেডি কি হয়ে গেছে, ইউনাইটেড স্টেটে চলে গেছে, ক্লিয়ার? সো এখন আমরা অ্যাড্রেস, ইয়েস অ্যাড্রেসও সুইচ হয়ে গেছে, পারফেক্ট, ঠিক আছে, হ্যাঁ। এভরিথিং ইজ গুড, বাট আমাদের কারেন্সিটা চেঞ্জ করতে হবে। So আমরা কারেন্সিটা কি করব, চেঞ্জ কারেন্সি।
এখানে আমরা ইউনাইটেড স্টেট বা ইউএসএ ডলার সিলেক্ট করে দেবো। ওকে, ইউএসএ ডলার, টেস্টিং পেমেন্ট প্রসেসর নট অ্যাভেলেবল কারেন্ট কারেন্সি। ওকে, ফাইন, পারফেক্ট। ওকে, ইউএস ডলার। সো ব্যাকআপ কান্ট্রি হিসেবে বাংলাদেশ থাকুক, কোন ডাজেন্ট ম্যাটার। এই হচ্ছে আমরা আমাদের অ্যাড্রেসটাকে সুইচ করে নিয়েছি ইউএসএ তে। কেন সুইচ করে নিয়েছি একটু পরে আমরা দেখতেছি। এখন আবার চলে আসি শিপিং এন্ড ডেলিভারিতে। সো আমরা নতুন কি করছি, টি শার্ট টাইপ অ্যাড করেছি। আগে আমরা জোন অ্যাড করেছিলাম কোথায়, শুধুমাত্র বাংলাদেশে বা লোকাল ডেলিভারিতে। এখন আমরা জোন অ্যাড করবো, অ্যাড জোন। দেন উই ক্যান অ্যাড, আচ্ছা এখনো পর্যন্ত মার্কেটে আমরা অ্যাড করি, সরি সরি আমি ভুল করেছি। লোকেশনের পাশাপাশি আমাদের মার্কেট প্লেসে অ্যাড করা প্রয়োজন ছিল। হ্যাঁ, তো মার্কেট, তো আমরা মার্কেটে যাব। মার্কেটে গিয়ে নতুন একটা মার্কেট বলে না, এটা অ্যাকচুয়ালি কিভাবে বুঝবেন, এটা একটু এভাবে বুঝেন যে কেউ ধরুন বাংলাদেশে ব্যবসা করতেছে, তো তখন সে বলে কি, বা তাকে যদি কেউ আস্ক করে যে আমি নতুন একটা মার্কেট বা নতুন একটা কান্ট্রিতে মার্কেট ওপেন করতে যাচ্ছি, মানে হচ্ছে সে ইন্ডিয়ার জন্য মার্কেট ওপেন করতে যাচ্ছে, সে মালয়েশিয়ার জন্য নতুন মার্কেট ওপেন করতে যাচ্ছে, তার মানে সে বাংলাদেশের পাশাপাশি এখন মালয়েশিয়াতে সেল করবে, তার মানে সে বাংলাদেশের পাশাপাশি সে দুবাইতেও সেল করবে। ক্লিয়ার? তো লাইক দ্যাট। তো এখন আপনাকে কি করতে হবে, এখানে কিছু রেডিমেড ইউরোপিয়ান কান্ট্রির জন্য, সকল কান্ট্রির জন্য মার্কেট তৈরি করা আছে। তো চ্যাট জিপিটি বা একটা এআই সাজেস্ট করতেছে, আপনি যদি সাজেশন না চান নিজের মতো করে ক্রিয়েট করতে পারবেন, আর সাজেশন চাইলে জাস্ট এখানে ক্লিক করলে হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা নিজের মতো করে ক্রিয়েট করি। তো ধরুন আমি নতুন একটা মার্কেট ক্রিয়েট করলাম ফর ইউএসএ, আমি আমার নাম দিলাম ইউএসএ অথবা ইউএসএ। হ্যাঁ, ইউএসএ। সো কন্ডিশন দিব, খেয়াল করে দেবেন এটা কার জন্য, ইউনাইটেড স্টেটের জন্য, রাইট? তো ইউনাইটেড স্টেট, ডান। দেন ইউএস ডলার, তো ইউএস ডলার, প্রোডাক্ট, ক্যাটালগ। ক্যাটালগ বিষয়টা হচ্ছে আমরা বাংলাদেশিদের জন্য যেই প্রোডাক্ট সেল করবো, ইউএসএ দের জন্য কি সেম প্রোডাক্ট সেল করব? না ভাইয়া। আমরা একটু ভালো কোয়ালিটির প্রোডাক্ট সেল করবো, কারণ এখান থেকে আমি বেশি টাকা নিচ্ছি, রাইট? তো ওই জন্য আমি অল প্রোডাক্ট শো না করে আমি কোন প্রোডাক্টটা শো করবো, এই ইউএসএ থেকে যারা ভিজিট করবে, যারা ইউএসএ থেকে ভিজিট করবে তাদের জন্য আমি নতুন একটা ক্যাটালগ ক্রিয়েট করব। তো ক্যাটালগ ক্রিয়েট করার জন্য আমাকে এটা আপাতত সেভ দিতে হবে। সেভ দেওয়ার পরে ক্রিয়েট ক্যাটালগ, সেভ হচ্ছে এখনো। সো ক্রিয়েট ক্যাটালগ। ওকে, ইউএসএ। দেন কোন কান্ট্রির জন্য মার্কেট ওপেন করছি, ইউএস এর জন্য। এবং কত টাকা বেশি রেটে আমি সেল করব, আমি দিলাম হচ্ছে ইনক্রিজ, এবং আমি মিনিমাম 200% বেশি টাকায় এই প্রোডাক্টগুলো সেল করবো। ক্লিয়ার? সো কোন প্রোডাক্ট গুলো থাকবে, যে প্রোডাক্ট গুলো ইনক্লুড করবো ওই প্রোডাক্ট গুলো ইনক্লুড থাকলো। আর যদি এক্সক্লুড করতে চাই তাহলে এই প্রোডাক্ট এইটা ক্যাটাগরি থেকে, মানে ইউএস এর ক্যাটাগরি থেকে এক্সক্লুড করে দিব। বিষয়টা ক্লিয়ার, বুঝতে পারছেন? মানে যেগুলো ইনক্লুডেড এখানে দেখাবে, আর যেগুলো এক্সক্লুডেড সেগুলো এখানে দেখাবে। এখন আপাতত কোনো প্রোডাক্টই এই কালেকশনের জন্য এক্সক্লুডেড না, কোনো সমস্যা নেই, আমরা ইনক্লুডে আসবো, সিলেক্ট করবো, দেন এক্সক্লুড ফ্রম ক্যাটালগ। তার মানে যে আমি বাংলাদেশিদের জন্য যে টি শার্টটা আপলোড করেছি সেই টি শার্টটা এখন এই কিসের জন্য দেখাবে না, এই ক্যাটালগের বা ইউএসএ ক্যাটালগের জন্য দেখাবে না, এটা আপাতত এক্সক্লুডেড করা আছে। ক্লিয়ার? আর যদি আমি চাই এখন এটাকে ইনক্লুডেড করতে, তাহলে এটা ক্লিক করে ইনক্লুডেড ইন ক্যাটাগরি, এবং এটা কত টাকা বেশি সেল করবো, 200% বেশি টাকায় আমি এটা সেল করবো। ক্লিয়ার? সো দ্যাটস ইট, 200% বেশি টাকায় যত টাকা হয় অটোমেটিক্যালি সে ক্যালকুলেট করে কম্পেয়ার প্রাইজে দেখা যাচ্ছে। ক্লিয়ার? সো সেভ চেঞ্জেস। সো তার মানে আমরা কি করলাম, নতুন একটা ক্যাটালগ ক্রিয়েট করলাম ফর আওয়ার নিউ মার্কেট। কিসের জন্য? ইউএসএ মার্কেটের জন্য। ইউএসএর জন্য একটু আগে একটা মার্কেট তৈরি করলাম না, এই হচ্ছে মার্কেট। আমরা যদি আবারও মার্কেটে যাই, মার্কেটে যাওয়ার পরে আমি এটা করেছিলাম, তো একটু রিলোড দিলে চলে আসবে। তো এই যে আমি ইউএস এর জন্য নতুন একটা মার্কেট করেছিলাম, তো ইউএস এর জন্য আমি নতুন একটা ক্যাটালগও করেছি, রাইট? তো আপনার যেহেতু মাল্টিপল প্রোডাক্ট, আপনি এক্সক্লুড ইনক্লুড করে টেস্ট করে দেখবেন। যেহেতু আমার একটা প্রোডাক্ট, তো আমার টেস্ট করার অপশন নাই, আমি জাস্ট জেনারেলি দেখাইছি যে একটা প্রোডাক্ট। হ্যাঁ, তো এখন আমি ইউএস এর ক্যাটালগ শো করা দিব। ওকে, ইউএস এর ক্যাটালগ অলরেডি শো হয়ে গেছে, কারেন্সি ইউএস ডলারই থাকবে। হ্যাঁ, তো কমপ্লিট দি সেটআপ। তো আপাতত আমার পেমেন্ট গেটও সেটআপ নাই, যার কারণে ইউএস কারেন্সি ফুললি দেখাচ্ছে। তো আমাকে বলতেছে পেমেন্ট গেটও সেটআপ করার জন্য। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা পেমেন্ট গেটও সেটআপ করে ফেলবো, তখন আরো পারফেক্টলি আমরা বুঝতে পারবো। বাট আপাতত শিপিং প্রোফাইলে যাই,
সরি মার্কেটে যাই, যে মার্কেট আমরা ছিলাম, মার্কেট ডিসকাউন্ট। এখন বাংলাদেশের জন্য যে ডিসকাউন্টটা অ্যাভেলেবল থাকবে, ইউএস এর জন্য কি সে একই ডিসকাউন্ট অ্যাভেলেবল থাকবে? ডিফারেন্ট ডিসকাউন্ট, ডিফারেন্ট ইভেন্ট থাকবে, রাইট? তো এখান থেকে আমরা এই মার্কেটের জন্য ডিসকাউন্ট ক্রিয়েট করতে পারবো, ক্লিয়ার? তো ক্রিয়েট করলে শুধুমাত্র এই মার্কেটের জন্য আমাদের ডিসকাউন্ট ক্রিয়েট করার অপশন চলে আসছে, ক্লিয়ার? আগে আমরা যেটা গত ক্লাসে যেটা করছি সেই সেম থিংটাই এখানে আমরা করতে পারবো, ক্লিয়ার? তো 30% অথবা 20%, এটা মার্কেট, কোন মার্কেটের জন্য এলিজিবল? ইউএসএ মার্কেটের জন্য এলিজিবল, ক্লিয়ার? সেভ চেঞ্জেস। আচ্ছা, কোনো প্রোডাক্ট ধরানো নাই, আমাকে বলতে হচ্ছে যে একটা মাস্ট প্রোডাক্ট ধরাইতেই হবে বা কোনো একটা কালেকশন ধরাইতেই হবে। আমি কালেকশনটা ধরাই দিলাম, সেভ চেঞ্জেস। তো এই হচ্ছে আপনার কি একটা ডিসকাউন্ট, যেটা আমরা করেছি আপনারা নিজেদের মতো করে প্রিভিয়াস ক্লাসের মতো করে নিতে পারেন। তো আমরা আবারও মার্কেটে যাই। তো প্রত্যেকটা মার্কেটের জন্য, মানে বাংলাদেশের জন্য এক ধরনের ডিসকাউন্ট, ইউএস এর জন্য আরেক ধরনের ডিসকাউন্ট, এটা হবে, এটাই স্বাভাবিক, রাইট? আলাদা ডিজাইন আমরা করতে পারবো। আলাদা ডিজাইন বলতে কি, টার্বো থিম আছে, এটাকে আমরা বাংলাদেশের জন্য টার্বো থিম, আমরা নতুন আরেকটা থিম অ্যাড করতে পারবো ফর ইউএস এর জন্য। বিষয়টা ক্লিয়ার? তো আপনি চাইলে যে অ্যাড থিমে ক্লিক করে নতুন একটা থিম অ্যাড করে সেই থিমটাকে কাস্টমাইজ করে ধরা দিতে পারেন। বুঝতে পেরেছি? জি ভাইয়া, বুঝতে পারছি। হুম। ডোমেইন অ্যাড স্যার, করতে পারবো স্যার বাংলাদেশ। হচ্ছে আমাদের মানে ইউএস এর কান্ট্রির জন্য একটা ওয়েবসাইট, মানে একই ওয়েবসাইট বাট ইউএস এর জন্য একটা আলাদা এবং বাংলাদেশের জন্য আলাদা। জি ভাই, কেউ যদি ইউএসএ থেকে লগ ইন মানে ঢুকে এন্টার করো, অটোমেটিক্যালি তাকে কোন ডোমেনে নিয়ে যাবে সেটা আমরা এখন সেট আপ করতেছি, হ্যাঁ? তো আচ্ছা। এখন আমি এই যে ধরেন ইউএস এর জন্য আমি আলাদা একটা ডোমেন বা সাব ফোল্ডার ক্রিয়েট করলাম। তো এইটা এখন কি হবে? এটা হবে হচ্ছে ডট ইএন, প্রাইমারি ডোমেনটা হচ্ছে প্রাইমারি ডোমেন শো করতেছে। তো আমরা এখানে ল্যাঙ্গুয়েজ ডিফল্ট, জাস্ট মিনিট, হলো এটা আমরা রিমুভ করি, রিমুভ করে আবার অ্যাড করা ট্রাই করি। আচ্ছা, প্রাইমারি ডোমেনটা ধরার দরকার নেই, আমরা সাব ফোল্ডার, সাব ফোল্ডার ক্রিয়েট করে ইউএসএ, হ্যাঁ? দেখছেন আমরা অটোমেটিক্যালি নিয়ে নিছে, যদি আমরা এখানে চেঞ্জেস করতে পারি, হ্যাঁ? ইউরোপিয়ান হলে ইউ দিতে পারতাম, তো আমরা ডান দিলাম। তো তার মানে কি হলো, এখন আমরা নতুন ডোমেইন দিলাম ফর ইউএস এর জন্য। বাংলাদেশের জন্য মেইন ডোমেনে লোড নিবে, আর ইউএস এর জন্য ইএন ডট হাইফেন ইউএস এর জন্য লোড নিবে, ক্লিয়ার? আমরা ইউএস এর জন্য আলাদা থিম বা ডিজাইন করতে পারি, সেটাও দেখালাম। আপাতত আমরা থিম ইনস্টল করতে যাচ্ছি না। ট্যাক্স, আমরা ইউএস এর জন্য আলাদা ট্যাক্স রেট নিতে পারি, সেটাও আমরা এখান থেকে একটু পরে দেখবো, হ্যাঁ? সো রিটার্ন অ্যান্ড ক্যান্সেলেশন রুলস বাংলাদেশের জন্য আলাদা, ইউএস এর জন্য আলাদা। সো বাংলাদেশের জন্য বাই ডিফল্ট রুলস, আপনি ইউএস এর জন্য আলাদা একটা রুলস অ্যাড করতে পারেন, ওকে? আর চেক আউট, তো আপাতত চেক আউট হচ্ছে দুইটার জন্যই সেম থাকবে, এখানে আলাদা কোনো চেঞ্জেস করার প্রয়োজন নাই। বিষয়টা ক্লিয়ার? তো মার্কেট কিভাবে ক্রিয়েট করতে হয় এবং মার্কেট, প্রত্যেকটা মার্কেটের জন্য বা প্রত্যেকটা লোকেশনের জন্য কিভাবে হচ্ছে আমার ওয়েবসাইটের ডিজাইন, ওয়েবসাইটের প্রাইস, ওয়েবসাইটের ডিসকাউন্ট, ওয়েবসাইটের ডোমেইন, ওয়েবসাইটের থিম, ওয়েবসাইটের ট্যাক্স, সমস্ত কিছু আলাদা করতে হয় বা কারেন্সি আলাদা করতে হয়, সেটা তো আমরা বুঝছি, রাইট? কোনো কনফিউশন? জি ভাইয়া, বুঝতে পারছি। জি তো ভাইয়া, বুঝছি। এটা এখন একটু আপনি রেগুলার চেক করে দেখবেন। কেমন চেক? দেখবেন আপনি বাংলাদেশ থেকে ঢুকলে কোন একটা ওয়েবসাইটে অটোমেটিক্যালি প্রাইস চেঞ্জ হয়ে গেছে। আবার ইউএসএ থেকে যদি কেউ ঢুকে, তাহলে দেখবে তার জন্য আলাদা প্রাইস। তো কেউ কারোটার সাথে কনফ্লিক্ট হবে না, এবং কেউ দেখে বলবে না যে এটার জন্য তো কম প্রাইস, হ্যাঁ? তো লোকেশনের উপর বেস করে অটোমেটিক্যালি তাকে ওই ওয়েবসাইটে নিয়ে যাবে, তা আপনাকে আলাদা করে আর ধরানোর প্রয়োজন হবে না, ক্লিয়ার? তো এই হলো ক্যাটালগের বিষয়। আচ্ছা, ক্যাটালগের পাশাপাশি আমরা যেখানে ছিলাম, শিপিং এন্ড ডেলিভারি, সেখানে আছে। আচ্ছা, ক্যাটালগটা আমরা বা মার্কেটটা আমরা সেভ করি। সেটিংসে আসবো, শিপিং এন্ড ডেলিভারি, যেখানে আমরা ছিলাম কাস্টম টাইপের টি শার্ট, সেখানে আমরা আরেকটা লোকেশন বা জোন অ্যাড করব, অ্যাড জোন। দেন এখনো পর্যন্ত এই যে ইয়েস, ইউনাইটেড স্টেট চলে আসছে। তো ইউনাইটেড স্টেটের ব্যাপারটা হচ্ছে কি, আপনি প্রত্যেকটা স্টেট আলাদা আলাদা করে রেট দিতে হবে। ধরুন আমি আলাস্কার জন্য একটা রেট দিব, ওকে? আলাস্কাকে অ্যাড করলাম, ইউনাইটেড স্টেট আলাস্কা, হ্যাঁ? অ্যাড শিপিং জোন, সেম একই ভাবে এখানেও আপনার দুইটা অপশন আছে,
ফ্ল্যাট শিপিং ডোর অথবা ইউএস ক্যারিয়ার অ্যাপ ডেভেলপমেন্ট। ক্যারিয়ার অ্যাপ ডেভেলপমেন্ট হচ্ছে আপনার আপাতত কোনো ক্যারিয়ার অ্যাভেলেবেল নাই, কিন্তু আমরা নেক্সট ক্লাসে অ্যাড করে ফেলবো, বা নেক্সট ফিউ ক্লাসে, এখন না, নেক্সট ক্লাসে না, আরো কয়েকটা ক্লাস পরে তখন আমরা দেখবো। হ্যাঁ, তো তখন কি হবে, ইউএসপিএস এর নাম শুনছে? ইউএসপিএস লোগোটা দেখলে হয়তো জানবেন। এই লোগোটা কেউ দেখেছেন? সরি, ইউএসপিএস ভুল লেখছি, আমি বলছি ঠিক আছে, বাট এই লোগোটা কেউ দেখছেন? না। না দেখেন নাই ভাইয়া, কখনো? এর আগে দেখা। ইউপিএস, এই লোগোটা দেখেছেন? এই লোগোটা দেখছেন? এটা দেখছি ভাইয়া। ডিএইচএল, এই লোকেশনটা দেখেছেন? জি ভাইয়া, দিয়েছি, হ্যাঁ, দেখছি। এইটা দেখছি। এখন এই তিনটার সাথে শপিফাই সরাসরি পার্টনারশিপ আছে। পার্টনারশিপ কেমন, মানে মেন বিষয় হচ্ছে তাদের অ্যাপ আমরা যদি ইনস্টল করি, যেটা ওয়ার্ডপ্রেসে মোটামুটি কোয়াইট ইম্পসিবল, বা ইম্পসিবল হলেও পসিবল, মানে বিভিন্ন ডেভেলপমেন্ট অনেক কিছু করা লাগে। হ্যাঁ, আর শপিফাইতে রেডিমেড ফিচারটা হচ্ছে আপনি এই তিনটা প্রোভাইডারের সাথে সরাসরি কানেক্ট করতে পারবেন। মানে ফার্স্ট অফ অল আপনি দিয়েছিল হচ্ছে একটা ভেন্ডর অ্যাকাউন্ট, বা হচ্ছে আপনাকে, যেহেতু আপনার বিজনেস, আপনাকে হচ্ছে এখানে কি করতে হবে, সাইন আপ করতে হবে। তো সাইন আপ করার পরে তারা আপনাকে হচ্ছে একটা লগ ইন ক্রিডেন্সিয়ালস দিবে, বা লগ ইন করে একটা অ্যাকাউন্ট দিবে। সেই অ্যাকাউন্টে লগ ইন করে দেন আপনি কানেক্ট করতে পারবেন। তো যখন আপনি কানেক্ট করবেন, কেউ এখন আপনার লোকেশন, মানে অটোমেটিক্যালি কেউ যদি আপনার ওয়েবসাইটে অর্ডার করেন, হ্যাঁ, অর্ডার করলে তার রেট, মানে কাস্টমারের লোকেশন, মানে আপনার লোকেশন থেকে, রাইট, আপনার লোকেশন থেকে কাস্টমারের লোকেশনে যতটুকু দূরত্ব হয়, সেটার জন্য ডিএইচএল বা ইউএসপিএস বা ইউপিএস যত টাকা চার্জ করবে, তত টাকা অটোমেটিক্যালি ক্যালকুলেট করে আপনার অ্যাকাউন্টে দেখাবে ফর ইওর কাস্টমার, আপনার কাস্টমার। বুঝতে পেরেছি? তো যেহেতু আমরা দেখতেছি না, এটা এত বক বক করে লাভ নেই, মানে আপাতত যেহেতু দেখতেছি না। ক্লিয়ার? সো অ্যাপ ক্যারিয়ার বাদ দেয়, আমরা আপাতত ফ্ল্যাট রেট বা অর্ডার অ্যামাউন্টের উপর বেস করে করতে পারি। হ্যাঁ, মিনিমাম এত টাকার অর্ডার করলেই সে এই ডিসকাউন্টটা পাবে, সেরকম ইয়ে করতে পারি। বাট আপাতত এরকম না করে আমরা ফ্ল্যাট রেট দিই। যে আলাস্কাতে শিপিং করার জন্য তাকে $10 দিতে হবে, এবং এটার জন্য 1 থেকে 2 দিন লাগবে। হ্যাঁ, এইভাবে দেখাবে। রেট নামটা আমরা আমাদের মতো করে দিতে পারি। এটা ধরেন হচ্ছে স্ট্যান্ডার্ড ডেলিভারি। ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডেলিভারি। ওকে, স্ট্যান্ডার্ড ডেলিভারি এইভাবে দেখাবে। তো এখন ধর আমরা আমাদের চেকআউট পেজে আছি, আমাদের চেকআউট পেজে যদি আমরা যাই, তো আমাদের বাংলাদেশ আছে। আগে আমাদের একটা অপশন ছিল শুধুমাত্র বাংলাদেশ, এখন আমাদের দুইটা অপশন, সেটা হচ্ছে ইউনাইটেড স্টেট। হ্যাঁ, তো ইউনাইটেড স্টেটে আমি যদি আমার ইমেল দিই, ধরেন আমার হচ্ছে ইমেল দিলাম, এখানে বাংলাদেশ আছে, এটাকে যদি আমি ইউনাইটেড স্টেট সুইচ করি, এটার নাম দিলাম, এবং আমি যদি আমার আলাস্কার স্টেট সুইচ করি, যেমন দিস ইজ, আই এম ফ্রম আলাস্কা, সরি। তো এই হচ্ছে আমার আলাস্কা। আলাস্কার জিপ কোড যদি আপনি দেন, অটোমেটিক্যালি আলাস্কা, আচ্ছা এখনো জিপ কোড দেই নাই, তো আমি আলাস্কা একটা জিপ কোড নিয়ে নিই। আলাস্কা জিপ কোড হচ্ছে এটা। হ্যাঁ, কপিড, চেক আউটে গিয়ে পেস্ট করলাম। আলাস্কা জিপ কোড দেওয়ার সাথে সাথে কি বলছে, অ্যাড্রেস নট অ্যাভেলেবল, কেন অ্যাভেলেবল না? আচ্ছা, আমরা অ্যাড্রেসটাও দিয়ে দিই। কপি ফোন নাম্বার, রিভিউ টু এনশিওর দ্যাট, কেন আমরা তো আলাস্কার অ্যাড করলাম, এটা আমরা সেভ করেছি? না, সেভ করি না, সরি ফর দ্যাট। হ্যাঁ, তো এটা আমাদের সেভ করা দরকার ছিল। এখন যদি আমরা রিলোড দেওয়া ট্রাই করি,
আমরা আলাস্কা দিলাম, আলাস্কার জিপ কোড দিতে পারি, ফোন নাম্বার দিতে পারি, ফোন নাম্বার দিলাম, জিপ কোড দিলাম। দেখেন জিপ কোড দেওয়ার সাথে সাথে স্ট্যান্ডার্ড ডেলিভারি $10 চলে আসছে, তখন আসে নাই কারণ তখন আমি সেভ করি নাই। হ্যাঁ, সো দ্যাট মিনস আপনার লোকেশন ওয়াইজ, আপনার স্টেট ওয়াইজ আলাদা আলাদা ডেলিভারি চার্জ আপনি নিজের মতো করে বসাতে পারেন। এখন কি ক্লিয়ার? জি। জি তো ভাই, এখন আপনাদের ক্লিয়ার। আপনাদের টাস্ক থাকবে কি জানেন? আপনাদের টাস্ক থাকবে বা অ্যাসাইনমেন্ট থাকবে create 3 shown and give them rate. সো এটার জন্য ডিফারেন্ট সেপারেট, সরি সেপারেট রাইট। ঠিক আছে, তো আপনি 3টা জোন ক্রিয়েট করবেন এবং ওইটার জন্য আলাদা আলাদা রেট দিবেন, এবং সেটা আপনি চেক আউটে গিয়ে এইভাবে চেক করে ওই চেক আউটের স্ক্রিনশটটা আমাদেরকে পাঠাবেন বা ক্লাসরুমে আপলোড করবেন। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? জি। ওকে, এখন আসি হচ্ছে ট্যাক্সের জন্য। এটা আপাতত এই পর্যন্ত বেসিক শিপিং এখানেই শেষ। এখন আমরা যে কোনো কান্ট্রি হচ্ছে মার্কেট প্লেস থেকে অ্যাড করব, ওই কান্ট্রিকে আমরা ধরাও দিতে পারবো। ক্লিয়ার? এটা একটু প্রথম থেকে দেখবেন, আছে ক্লাসটা অনেক কমপ্লিকেটেড হয়েছে, সবকিছু হয়তো জি জি বলছেন, আমি জানি না কেন আপনারা জি জি সবসময় বলছেন। আর এখানে অনেক কিছু মাথার উপর দিয়ে যাওয়ার কথা, বাট যেহেতু জানে, ভিডিও দেখে আবার প্র্যাকটিস করবেন। হ্যাঁ, তো এখন আমরা ট্যাক্সে যাব। সো ট্যাক্স অ্যান্ড ডিউটিস এটাতে ক্লিক করব। এখন সয়ফায়ের ট্যাক্স সাধারণত 3 ধরনের হয়। কয় ধরনের? 3 ধরনের হয়। একটা হচ্ছে সয়ফাই ট্যাক্স সার্ভিস, সয়ফাই বেসিক ট্যাক্স এবং সয়ফাই ম্যানুয়াল ট্যাক্স। এই 3টা ট্যাক্সের ভিতরে পার্থক্য কি? এই সরকারি ট্যাক্স সার্ভিস ফর ইউএস এর জন্য, মানে সরাসরি ইউনাইটেড স্টেটের গভর্নমেন্ট শপিফাইয়ের কাছ থেকে ট্যাক্স নেয়, যেটা বাংলাদেশের গভর্নমেন্ট প্রচুরটাও ট্যাক্স নিতে পারে না শপিফাই থেকে। কেমন কিভাবে ট্যাক্স একটু পরে আমরা দেখতেছি। হ্যাঁ, ধরেন আমরা তো এখন ইউনাইটেড স্টেট লোকেশনে আছি, রাইট? তো এখন যদি আমরা ইউনাইটেড স্টেটের ট্যাক্স সেট আপ করতে চাই, তাহলে দেখবো কি জানেন? তাহলে দেখবো হচ্ছে আমার যদি একটা ক্যালেন্ডার ইয়ার মানে 12 মাসের ভিতরে, লাস্ট 12 মাসের ভিতরে বা গ্লোব ক্যালেন্ডারের ভিতরে আপনার $1 লাখ বেশি সেল করে থাকতাম ইউএসএ তে, তো তখন আপনার 0.2% টাকা শপিফাই অ্যাডিশনাল ভাবে প্রত্যেকটা ট্রানজেকশন থেকে কেটে নিবে এবং সেই টাকাটা ইউনাইটেড স্টেটের গভর্নমেন্টকে দিবে। সেটা বুঝতে পেরেছেন? তো তার মানে এখানে কি হচ্ছে, অটোমেটিক্যালি অ্যাডিশনাল ট্যাক্স রেট তো আমরা ক্যালকুলেট করবোই, বাট এটা কিন্তু অ্যাডিশনাল ট্যাক্স রেট, সয়ফাই ট্যাক্স রেট। হ্যাঁ, তো ধরুন ধরেন আপনি হচ্ছে $1,000 প্রোডাক্ট সেল করে ফেলেছেন, সরি $1 লাখ, $1 লাখ প্রোডাক্ট অলরেডি সেল করে ফেলেছেন, তারপর থেকে 0.5%, 0.35% টাকা অ্যাডিশনালি ট্যাক্স হিসেবে কাস্টমারের থেকে কেটে রাখবে এবং সেই টাকাটা আপনার ফান্ডে আসবে এবং আপনি সেটা সব ইউনাইটেড স্টেটের গভর্নমেন্টকে পে করবেন। বুঝাইতে পারছি? ভাইয়া, শপিফাই ট্যাক্সটা শুধু ইউনাইটেড স্টেটের জন্যই প্রযোজ্য? শপিফাই ট্যাক্স সম্পর্কে জানি, এখনো পর্যন্ত আমাদের প্রোডাক্ট ট্যাক্স সম্পর্কে জানা বাকি আছে। তো শপিফাই 3 ধরনের ট্যাক্স, একটা শপিফাই ট্যাক্স, একটা ম্যানুয়াল ট্যাক্স, আর একটা হচ্ছে আম, কি যেন দেখলাম, সরি ভুলে যাই, টেক্স বেসিক ট্যাক্স। বেসিক। বেসিক ট্যাক্স। তো শপিফাই ট্যাক্সটা হচ্ছে সরাসরি শপিফাই আপনার থেকে প্রত্যেক ট্রানজেকশন ফি হিসেবে, যখন আপনি হচ্ছে আফটার মানে আপনি যখন $1 লাখ বেশি সেল করবেন,
তখন থেকে যত উপরে সেল করবেন সেটার উপর বেস করে 3 পয়েন্ট, মানে সরি 3 পয়েন্ট বলতেছি, 0.35% অ্যামাউন্ট কাস্টমারের থেকে অ্যাডিশনাল নিবে এবং সেই টাকাটা আপনার কাছে আসবে, আপনি সেটা ট্যাক্স হিসেবে সাবমিট করবেন। বিষয়টা ক্লিয়ার? তো এখন এটা কালেক্ট করার জন্য আমাদের কিচ্ছু করতে হয় না। কি করতে হয় জানেন? সিম্পলি আপনার কোম্পানিটা যদি আলাস্কাতে রেজিস্ট্রেশন থাকে, ওই আলাস্কাতে রেজিস্ট্রেশন করার জন্য আলাস্কা স্টেট এজেন্সিতে যেতে হবে। ওরা বলেই দিয়েছে যে তুমি এখানে গিয়ে তোমার ট্যাক্সটা রেজিস্ট্রেশন করে ফেলো। এখানে যারা আছেন তারা কি এখনো পর্যন্ত কেউ ট্যাক্স রেজিস্ট্রেশন করেছেন? সরি, বাংলাদেশে টিন সার্টিফিকেট বানাইছেন এমন কেউ আছেন? জি না। টিন না। সার্টিফিকেট জি, বানান নেই? হ্যাঁ হ্যাঁ, টিন সার্টিফিকেট তৈরি করছি। হ্যাঁ, ওই টিন সার্টিফিকেটটা যেমন এইখানেও আমার ট্যাক্স সার্টিফিকেটটা বা সেলস ট্যাক্স সার্টিফিকেটের জন্য আমাকে একটা কি নিতে হবে? সার্টিফিকেশন বা সেলস ট্যাক্স আইডি নিতে হবে, যেটার আন্ডারে আমি অ্যাকচুয়ালি ট্যাক্স পে করবো। ঠিক আছে? অ্যাজ আ নন আচ্ছা, রেসিডেন্সিয়াল এগুলো হিসেবেও নেওয়া যায়। এগুলো তো এগুলো তো এগুলো আপনার বায়ারই ক্লায়েন্ট দিবে, তাই প্রোভাইড না? করবে। জি, এগুলো আপনার ক্লায়েন্ট প্রোভাইড করবে, এগুলো নিয়ে আপনার টেনশন করার দরকার নেই। বাট হয়তো ইন দ্য ফিউচারে আপনার ক্লায়েন্ট যদি কোথাও আটকে যায়, তখন ইউ ক্যান গাইড ইউ ইফ ইউ হ্যাভ এনাফ এক্সপিরিয়েন্স অর ব্যাস্ট এক্সপিরিয়েন্স অন দ্যাট। হ্যাঁ, যদি আপনার কাছে ব্যাস্ট এক্সপিরিয়েন্স বা ভালো একটা এক্সপিরিয়েন্স থাকে, দেন ইউ ক্যান গাইড দেম। ওকে, আদারওয়াইজ তো আপনি গাইড করতেই পারবেন না। সেটা ক্লিয়ার? তো সেলস ট্যাক্স আইডিটা আমি যদি বসাই, ধরেন হচ্ছে আমি একটা বাই ডিফল্ট আইডি দিলাম এবং কালেক্ট জিএসটি তে ক্লিক করলাম। এখন ব্যাপারটা এখন হচ্ছে আপনাকে এই আলাস্কার জন্য ধরেন হচ্ছে হয়তো 7% বা 8% বা 9% ট্যাক্স নিয়ে থাকে। হ্যাঁ, তো আপনাকে আর আলাদা করে ইনপুট দিতে হবে না যে 9% ট্যাক্সের তুমি কিসের থেকে কেটে রাখো, কাস্টমার থেকে কেটে রাখো। অটোমেটিক্যালি যে আমি সেলস ট্যাক্স আইডি দেওয়ার ফলে এই আইডিতে যত পার্সেন্ট সেলস ট্যাক্স হয়, মানে যে স্টেটে করেছি ওই স্টেটের উপর বেস করে তো আমার সেলস ট্যাক্স নির্ধারণ হবে। কারণ বাংলাদেশের মতো তার ছোট্ট একটা কান্ট্রি না যে হচ্ছে পুরো একটা কান্ট্রির জন্য হচ্ছে বা পুরো কান্ট্রির জন্য হচ্ছে 15% সেলস ট্যাক্স, এর বাইরে আর কোনো ট্যাক্স নাই। ক্লিয়ার? তো ওদের ডিফারেন্ট ডিফারেন্ট স্টেটের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট নিয়ম। তো তার মানে আমি এখন আলাস্কার হচ্ছে কি করেছি, সেলস ট্যাক্স আইডি দেওয়ার পর আলাস্কার জন্য যত পার্সেন্ট সেলস ট্যাক্স হয় সেই টাকাটা অটোমেটিক্যালি কাস্টমার থেকে কেটে আপনার অ্যাকাউন্টে যোগ হবে, দেন ইউ হ্যাভ টু পে দ্য ট্যাক্সেস। বিষয়টা ক্লিয়ার? বুঝতে পেরেছি? জি। ওকে ওকে, পারফেক্ট। ভাইয়া, বলেন। মাথার উপর দিয়ে গেছে মাথার উপর দিয়ে যেটা গেছে? আমার মাথায় হচ্ছে, কি যেন এটা করলেন, এটা একটু যদি আবার রিপিট আচ্ছা করতেন। আচ্ছা, আমি বুঝাচ্ছি আবার। হ্যাঁ, তো শপিফাই, আচ্ছা আমরা ইনভেস্টের তাহলে একটু পরে দেখি, দাঁড়ান একটু সহজটা দেখে আসি। বাংলাদেশের ট্যাক্স রেটটা সেট আপ করলাম, একটু খেয়াল করে দেখেন। বাংলাদেশের ব্যাপারটা খুবই মানে কি বলে, মাথাও নাই মাথা ব্যথাও নাই, এরকম একটা অবস্থা, বুঝছেন? তো ধরেন আপনি বাংলাদেশে ব্যবসা করবেন, বাংলাদেশের কোম্পানি, বাংলাদেশের গভর্নমেন্টের মাথাও নাই মাথা ব্যথাও নাই, মানে ওই ট্যাক্স যে কালেক্ট করা লাগবে বা শপিফাই থেকে কিভাবে হচ্ছে নিতে হবে সেটাও জানে না, এবং তার মাথা ব্যথাও নাই। বুঝতে পারছেন? মানে ওর সামনে দিয়ে গেলে সমস্যা, পিছ দিয়ে 1000 কোটি টাকা গেলেও কোনো সমস্যা নাই। সাপোজ ধরেন হচ্ছে আপনি অনলাইনে বা হচ্ছে ধরেন আপনি কোথাও পে করবেন, ধরেন আপনি স্টুডেন্ট, আপনি কোথাও বাইরে যাবেন, তো আপনি স্টুডেন্ট হিসেবে টিউশন ফি পে করবেন, সেটা নিয়েও আপনাকে অনেক বেশি রেস্ট্রিকশন পোহাতে হবে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে। বাট 1000 কোটি টাকা হচ্ছে বাইরে ট্রান্সফার করতে ফেলতেছে, মানি লন্ডারিং করতেছে, সেটার কোনো ব্যবস্থা নাই। So, এখন এইখানে ব্যাপারটা হচ্ছে কি দেখেন, বাই ডিফল্ট অটোমেটিক্যালি 15% উঠে আসছে বাংলাদেশে। আর যতগুলো প্রোডাক্ট আছে রেস্টুরেন্টের মনে হয় 7%-এর মতো নেয় বা 15%-ই নেয় রেস্টুরেন্ট। হ্যাঁ, আর এখন ওই স্বপ্ন বা এরকম টাইপের যতগুলা সুপার শপ আছে, সুপার শপ গুলাতে 0% সেলস ট্যাক্স করে দিয়েছে। যেমন ইউনিভার্টের মতো বড় বড় কোম্পানি গুলো তারা এখনো 0% করে না, তারা ট্যাক্স কালেক্ট করে। হয়তো তারা ট্যাক্স দেয় বা না দেয় ডাজেন্ট ম্যাটার, বাট স্বপ্ন ওরা হচ্ছে 0%-ই করে দিয়েছে। ঠিক আছে? তো গ্রোসারি শপগুলো 0%। বাট আপনার যদি কোনো ক্লোথিং শপ হয় বা অন্য কোনো প্রোডাক্টের শপ হয়, সেক্ষেত্রে 15% ট্যাক্স সেলস ট্যাক্স হিসেবে আমার গভর্নমেন্টকে দিতে হবে। মানে আমি ব্যবসা করি, একটু বুঝে ট্রাই করেন। এই আমি বিজনেসম্যান, এটা আমি, এটা কি, এটা আমি। হ্যাঁ, এটা যেহেতু আমি আমি একটা কোম্পানি রেজিস্ট্রেশন করেছি বা আমি একটা বিজনেস প্রতিষ্ঠা করেছি, ওই বিজনেসে যত টাকা সেল হবে সেই সেলের উপর বেস করে আমাকে 15% টাকা কি করতে হবে,
ট্যাক্স হিসেবে প্রোভাইড করতে হবে। এই হচ্ছে আমার ট্যাক্স। এই টাকাটা যখন ট্যাক্স হিসেবে প্রোভাইড করি, সেটা কি করতে হবে, সেটা আমাকে আম, অবশ্যই কাস্টমার থেকে কালেক্ট করতে হবে। তো কাস্টমার থেকে টাকাটা কালেক্ট করে, কারণ আমাকে সেলস ট্যাক্স দিতে হবে, আমি যেহেতু সেল করতেছি। তো কাস্টমার থেকে আমি এটা কালেক্ট করব, তারপরে আমার কাছে আসবে এবং আমি সেটা ট্যাক্স হিসেবে পে করব। বুঝতে পেরেছি? তো তার মানে এই যে আমার কাছে আসার জন্য আমি কাস্টমার থেকে 15% টাকা অ্যাডিশনাল এক্সট্রা হিসেবে নিয়ে রাখতেছি। বুঝতে পেরেছি? জি আচ্ছা, ভাইয়া। আমি একটু ভাই এই বিষয়টা একটু কথা বলতে চাচ্ছিলাম আর কি। বলেন। এটা হচ্ছে যেমন বাংলাদেশের বিজনেস অনুযায়ী, ধরেন আমি একটা টি শার্ট আমি সেল করব শপিফাই ওয়েবসাইটের মাধ্যমে। এখন নট আমি শপিফাই ধরেন ওয়েবসাইটের টি মাধ্যমে, শার্টটা, আপনি আপনি কল্পনা করেন যে কোনো ওয়েবসাইটের মাধ্যমে অথবা অনলাইন অফলাইনে সেল সেল করতেছেন, তাও আপনাকে 15% টাকা দিতে হবে প্রত্যেকটা না সেটা সেলের উপর বেস করে। জি। না সেটা ঠিক আছে। আর কি আমি ওই যে ইউএস এর যে ইটা দেখাইলেন, আপনার ভাই ট্যাক্সের ইউএসএ টা বিষয়টা আপাতত বাদ যেটা দিই, দেখালেন আর কি। ইউএসএ টা নিয়ে কনফিউজ করেন না, আপনিও কনফিউজ হবেন না, আরেকজনকে কনফিউজ করেন না, হ্যাঁ। একটা মিনিট পরে আচ্ছা, আমি আসতেছি। বাট বাংলাদেশেরটা নিয়ে কোনো কনফিউশন আছে কিনা? না না, বাংলাদেশেরটা আমার কনফিউশন ছিল একটাই, যে এই শপিফাই কি ট্যাক্সটা পে করবে না, কাস্টমারের কাছে প্রোডাক্ট শপিফাই কেন বেচতেছে ট্যাক্স পে নাকি? করবে? এই টাকাটা এই টাকাটা আমি কালেক্ট করতেছি অ্যাজ আ বিজনেসম্যান হিসেবে কাস্টমার থেকে। এই টাকাটা 15% টাকাটা আমি প্রত্যেকটা সেলের উপর বেস করে কাস্টমার থেকে কালেক্ট করে আমি রাখতেছি। যখন আমি সেলস ট্যাক্সটা পে করব, তো তখন আই উইল পে টু দ্য গভর্নমেন্ট অর গভর্নমেন্ট অথরিটি। ক্লিয়ার? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সেটা ক্লিয়ার? তো এটা হচ্ছে ওর এক, বাসায় হ্যাঁ এটা হচ্ছে ম্যানুয়াল ট্যাক্স রেট। এটা থেকে বাংলাদেশ গভর্নমেন্ট যেটা পায় সেটা হচ্ছে, আমি যেটা সেল করি, যদি আমি বাংলাদেশে বসে সেল করি এবং বাংলাদেশি প্রোডাক্টটা সেল করি, তাহলে তো অবশ্যই প্রত্যেকটা সেলের উপর বেস করে আমাকে একটা ট্যাক্স প্রোভাইড করতে হবে, বা ট্যাক্স হচ্ছে প্রদান করতে হবে বা পে করতে হবে গভর্নমেন্টকে, রাইট? আমাকে যে ট্যাক্সটা পে করতে হবে সেটা আমি কাস্টমার থেকে কালেক্ট করে রাখতেছি। দ্যাটস ইট। তো তার মানে কাস্টমার যদি হচ্ছে 1,000 টাকার প্রোডাক্ট কিনে, তাকে অ্যাডিশনালি 150 টাকা অ্যাডিশনালি পে করতে হবে। তার মানে 1150 টাকা আপনার কাস্টমারকে পে করতে হবে, এবং সেই 150 টাকা, বা সরি 150 বলতেছি, 150 টাকা হচ্ছে আপনি আলাদা করে রাখবেন যখন আপনার ট্যাক্স পে করবেন তার জন্য। বিষয়টা ক্লিয়ার? এই টাকাটা ট্যাক্স হিসেবে আপনি কালেক্ট করতেছেন। বুঝতে পেরেছি? জি ভাইয়া, কিন্তু নর্মালি তো আমাদের দেশে এইভাবে ট্যাক্স কালেক্ট করে না কেউ, ডাইরেক্ট কারণ প্রাইজের সাথে বাংলাদেশে একসাথে ওই করে যে দেয়। প্রথমে একটা কথা বলছি, মাথাও নাই মাথা ব্যথাও নাই। কয়জন ট্যাক্স পে করেন? আপনি পে জি করেন? ভাইয়া। আপনি পে করেন। বাট ইন্টারন্যাশনালি আপনি হচ্ছে প্রত্যেকটা নাগরিক তার নিজের জন্য নিয়মিত রেগুলার ট্যাক্স পে করে। বুঝতে পেরেছেন? সো জি এই জি ভাইয়া। ট্যাক্সের, ভাই ট্যাক্সের পরিমাণ বাড়ানো লাগে না। ট্যাক্স আমার, মানে আমি জেনুইনলি যত পার্সেন্ট আমার দেওয়া দরকার, এটা যদি আমাকে রেগুলার অভ্যস্ত করায়, তাহলেই এনাফ গভর্নমেন্ট এনাফ পরিমাণ ফান্ড পায়। যেটা আমি হচ্ছে এগুলো করতে গিয়ে বা ই কমার্স বিজনেস করতে গিয়ে, তখন আমি আস্তে আস্তে বুঝলাম যে অ্যাকচুয়ালি বাংলাদেশের প্রবলেমটা কোথায় বা আমাদের প্রবলেমটা কোথায়। বুঝতে পারছেন? আমাদের হচ্ছে এই ট্যাক্স নিয়ে ট্রান্সপারেন্সি নাই। যদি আমার সেল হয় 1,000, আমি বলি যে আমার 100 সেল হয়েছে, আমার কোম্পানি লস হয়েছে, তো আমি কি করি, এখানে ট্যাক্স ফাঁকি দিই। বিষয়টা ক্লিয়ার? আমার যদি হচ্ছে আম, 50টা সেল হয়, আমি বলি আমার একটা সেল। ওকে, ওই একটার জন্য হচ্ছে সেলস ট্যাক্স প্রোভাইড করে আসি। ক্লিয়ার? আর ট্যাক্স ওভাররাইডস দরকার নাই। এটা যদি কোনো এক্সেমশন থাকে, যেমন হচ্ছে ওই গ্রোসারি প্রোডাক্টের জন্য এক্সেমশন আছে, তো ওই টাইপের বিভিন্ন নির্দিষ্ট কালেকশনের জন্য, ধরেন হচ্ছে আমার এটাই গ্রোসারি কালেকশন, ধরেন আমি ধরে নিলাম, হ্যাঁ, তো এই গ্রোসারি কালেকশনের জন্য আমার 0% সেলস ট্যাক্স, রাইট? তো এই যে ওভারলোড করবে কোন কালেকশনের জন্য, ওই একটা কালেকশনের জন্য, গ্রোসারি কালেকশনের জন্য। বিষয়টা ক্লিয়ার? বুঝতে পেরেছি? বাট ইনস্টেন্ড অফ, মানে এই 15% ফেডারেল ট্যাক্সের পরিবর্তে সে 0% সেলস ট্যাক্স নিবে শুধুমাত্র এই কালেকশনের উপর বেস করে। সেটা কখন হবে? ওই যে আমার গ্রোসারি শপ বা বিভিন্ন প্রোডাক্ট হয়তো আবার কম বেশি আছে। ওকে, তো এটা আমি কিভাবে জানবো? এটা আমার যারা বিজনেস করে
তারা জানে, অথবা যদি না জানে তাহলে গভর্নমেন্ট অথরিটির কাছ থেকে জেনে নিতে হবে, অথবা গুগলে সার্চ করলে পেয়ে যাবে। ওকে, তো এই হলো আমার বাংলাদেশিদের জন্য চলে গেল। তারপরে আসলে হচ্ছে অস্ট্রেলিয়ার জন্য। অস্ট্রেলিয়াতে বেসিক ট্যাক্স, মানে শয়ফাইকে হচ্ছে অ্যাকচুয়ালি শয়ফাই ফ্রিতে হচ্ছে বিজনেস করতে পারে। শয়ফাইকে আর কি অ্যাকচুয়ালি আলাদা করে কোনো ট্যাক্স দিতে হয় না, একটু পরে সেটা আমরা দেখবো। বাট ওদের ট্যাক্স কালেক্টটা হচ্ছে অটোমেটিক্যালি হয়। ধরেন আমি একটা এবিএন নাম্বার র্যান্ডমলি দিলাম, হুম, নির্দিষ্ট কোনো রিজনের, ওটা যদিও একটা ফেক একটা এবিএন নাম্বার, হ্যাঁ। এবিএন নাম্বারটা কি বাংলাদেশে যেমন ট্যাক্স আইডি নাম্বার অথবা টিন নাম্বার, অস্ট্রেলিয়ার জন্য এটা এভিএন নাম্বার, হ্যাঁ। তো এভিএন নাম্বারটার উপর বেস করে যত পার্সেন্ট ট্যাক্স হয় ওইটা অটোমেটিক্যালি সে কেটে রাখবে। আপনাকে আর ম্যানুয়ালি এন্টার করার প্রয়োজন নয় যে আমার এই প্রোডাক্টের জন্য এত টাকা সেলস ট্যাক্স। মনে আছে প্রোডাক্ট যেদিন আমরা আপলোড করি ওই দিন আমরা একটা ক্যাটাগরি দেখেছিলাম। তো অ্যাড ক্যাটাগরি, তো আমি এখানে টি শার্ট আপলোড করলাম। আচ্ছা, এখানে আমরা ডিসক্রিপশন বসাই। ধরুন আমি এই প্রোডাক্টটা আপলোড করি। আচ্ছা, এই প্রোডাক্টটা আপলোড করার সাথে সাথে দেখছেন অটোমেটিক্যালি সে টি শার্ট ইন ক্লোথিং টপস এই একটা ক্যাটাগরি নিয়ে নিয়েছিল ফার্স্ট ক্লাসে, মনে আছে যে বলেছিলাম এটা কোনো ক্যাটাগরি না, বাট এটা অ্যাকচুয়ালি ডিটারমাইন করার জন্য ট্যাক্স রেট। সো এটা অ্যাকচুয়ালি এখন কি করতেছে, এখন করতেছে এই যে আমি অস্ট্রেলিয়ান এভিএন নাম্বার দিয়ে দিয়েছি, ওরা কত অ্যাডভান্স দেখেন, আমরা কত পিছিয়ে আছি দেখেন। ওরা অ্যাকচুয়ালি ট্যাক্সের মানে এই কারণেই ওদের ট্যাক্স নিয়ে এত ট্রান্সপারেন্সি ওদের, মানে ওই এবিএন নাম্বার উপর ট্র্যাক করে অটোমেটিক্যালি, মানে আপনার যত সেল হবে ওরা অটোমেটিক্যালি ট্র্যাক করতে পারবে যে আপনার কত সেল হয়েছে, হ্যাঁ। ওইটার উপর বেস করে সে অত পার্সেন্ট ট্যাক্স রেট আপনার কাস্টমার থেকে কেটে রাখবে। বুঝাইতে পারছি? বুঝেন নাই? না ভাইয়া, এক কথায় মনে রাখেন, এই ট্যাক্সটা বেসিক আমরা আমাদের ট্যাক্সটাই একটু আবার এই এই রিপিট এই করলে ভালো ট্যাক্সটা হয়। আপনি আপনি ব্যবসায়ী, হ্যাঁ, আপনি অ্যাকচুয়ালি কাস্টমারের থেকে এই ট্যাক্সটা কেটে রাখবেন। এখন এই ট্যাক্সটা পে করতে হবে কাকে? পে করতে হবে গভর্নমেন্টকে। পে করতে হবে গভর্নমেন্টকে, বাট আপনি ব্যবসায়ী, এটা আপনি আপনি কেটে রাখবেন হচ্ছে কাস্টমার থেকে। কাস্টমার থেকে কেটে রেখে তারপর গভর্নমেন্টকে পে করবেন। গভর্নমেন্টকে পে করার তো পরের কথা, আগে তো আপনাকে কাস্টমার থেকে কাটতে হবে, রাইট? তো কাস্টমার থেকে কাটবেন কিভাবে? এই যে আমি একটা এভিএন নাম্বার দিয়েছি না, এই এভিএন নাম্বার উপর বেস করে যত ওই রিজনে যত টাকা সেলস ট্যাক্স আসে ওই ট্যাক্সটা কাস্টমারকে শো করবে। মানে এই ট্যাক্সটা সেট আপ করার কারণ হচ্ছে কাস্টমারকে ওই ট্যাক্সটা শো করবে। সেটা 7% হতে পারে, 10% হতে পারে, 15% হতে পারে, 20% হতে পারে, কোনো পার্সেন্টেজ হতে পারে, ক্লিয়ার? তো ওই পার্সেন্টেজটা অটোমেটিক্যালি কাস্টমার থেকে কেটে রাখবে, কারণ ইন দ্য ফিউচারে ইউ উইল পে ম্যানুয়ালি অর অটোমেটিক্যালি। তাদের যদি অটোমেটিক্যালি কোনো সিস্টেম থাকে তারা গিয়ে ওইটা পে করে ফেলবে। বিষয়টা ক্লিয়ার? এখন বুঝতে পেরেছেন? একটা একটা কোশ্চেন, এটা এবিএন নাম্বার, এটা কি কাস্টমার থাকতে হবে না যার না, শপিফাই এটা স্টোর তার কাস্টমার না, থাকতে এটা ব্যবসায়ীদের থাকতে হবে, তার মানে আপনার ক্লায়েন্টে থাকতে হবে। আপনি যদি ব্যবসা করেন তাহলে আপনার থাকতে হবে। এটা হবে? আপনার জি জি ক্লায়েন্টের না, ভাইয়া। এটা শুধুমাত্র আপনার হবে। এটা আপনার আপনার ইটস ইয়োরস। তো জি এবং এটা বুঝতে পারছি আপনি ভাইয়া। কালেক্ট করবেন, এই টাকাটা আপনি কালেক্ট করবেন, এটা আপনি কালেক্ট করবেন, আপনি কালেক্ট করবেন, আপনি কালেক্ট করবেন। কার থেকে? কাস্টমার থেকে, কাস্টমার থেকে, কাস্টমার থেকে, কাস্টমার থেকে। কাকে পে করবেন? গভর্নমেন্ট থেকে। গভর্নমেন্টকে পে করবো, গভর্নমেন্টকে পে করবো, গভর্নমেন্টকে পে করবো, হ্যাঁ। তো তার মানে এটা আপনি বা আপনার ক্লায়েন্ট সে শো করবে, মানে এই টাকাটা শো করবে কাস্টমারকে। কিভাবে শো করবে? সে যদি এবিএন নাম্বার দেয়, ওই এবিএন উপর বেস করে যদি 10% ট্যাক্স রেট হয়, সেটা কাস্টমারকে ওই যে চেকআউটে গেলে কাস্টমারকে দেখাবে যে ওই কত পার্সেন্ট সেলস ট্যাক্স। যেমন এখন আপাতত কোনো ট্যাক্স দেখাচ্ছে না, ট্যাক্স দেখাচ্ছে কি? নো, দেয়ার আর নো ট্যাক্স, রাইট? এই যে এটা সেট আপ করার পর অটোমেটিক্যালি কেউ যদি ইউএসএ বা সরি অস্ট্রেলিয়া সিলেক্ট করে, যদি অস্ট্রেলিয়া আমরা মার্কেট প্লেসে অ্যাডই করি না, আমরা মার্কেট প্লেসে আশেপাশে দেখে অ্যাড করে ফেলবো, হ্যাঁ। তো মার্কেট প্লেসে অ্যাড করার পরে
আপনার ক্লায়েন্ট মানে কাস্টমারকে দেখাবে ট্যাক্স কত পার্সেন্ট, ওই ট্যাক্সটা আমি পেমেন্ট হিসেবে নিব। তো ওই ট্যাক্সটা আমি পেমেন্ট হিসেবে নিব, দেন ইন দ্য ফিউচার আমি গভর্নমেন্টকে পে করব। সেটা ক্লিয়ার? জি, এখন ক্লিয়ার ভাইয়া। এখন আমাকে ম্যানুয়ালি বসানো লাগতেছে না, মানে অস্ট্রেলিয়ার যে ট্যাক্স রেটটা এটা আমাকে ম্যানুয়ালি কত পার্সেন্ট কালেক্ট করবো সেটা আমার বসানো লাগতেছে না, কারণ আমি ওই যে একটু আগে বললাম যে আমাকে সার্চ করে বের করতে হবে যে আমার কত পার্সেন্ট পে করতে হবে। তা আমি যদি অ্যাকচুয়ালি না জানি তাহলে আমি কিভাবে সার্চ করবো? সেটা clear? আর এখন ক্লিয়ার অস্ট্রেলিয়ার ভাইয়া। ক্ষেত্রে আপনার সেটা প্রয়োজন হবে না, আপনি জাস্ট এবিএন নাম্বারটা বসাই দিতে হবে। এখন আসলে হচ্ছে মেইন ক্রিটিক্যাল বা কঠিন বিষয়টা, সেটা হচ্ছে ইউএসএ। ভাইয়া আপনার ভয়েসটা অনেক সময় একটু স্লো হয়ে যাচ্ছে, শোনাই যাচ্ছে না আচ্ছা, মাঝে আমি মাঝে। চেয়ারে ঝুলতেছি আর কথা বলতেছি, আচ্ছা হোয়াটএভার। সো এখন আসি হচ্ছে আমরা ইউএসএ তে, ইউনাইটেড স্টেটে। ইউনাইটেড স্টেট, তো আমরা বলেছি ইউনাইটেড স্টেট টোটাল 50টা স্টেট আছে। 50টা স্টেটে আলাদা আলাদা ট্যাক্স সেট আপ করার প্রসিডিওর। এইখানে আপনি একটা স্টেটে মানে ট্যাক্স রেট সেট আপ করলেই হবে, আপনাকে প্রত্যেকটা স্টেটে আলাদা আলাদা করে ট্যাক্স রেট সেট আপ করার প্রয়োজন নাই। বাট আপনি যে স্টেটে সেট আপ করতে চান না কেন ওই স্টেটে তো আপনাকে আগে কোম্পানির রেজিস্ট্রেশন করতে হবে। ধরুন আপনি ক্যালিফোর্নিয়াতে করছেন, ওই ক্যালিফোর্নিয়াতে আপনাকে বলে দিয়েছে যে রেজিস্টার উইথ ক্যালিফোর্নিয়া স্টেট এজেন্সি। তো এইখান থেকে তুমি অ্যাকচুয়ালি কি করো, তোমার ট্যাক্সটা রেজিস্টার করো। তো ও একদম ফুললি বলে দিয়েছে যদি আপনার তোমার থাকে তাহলে লগ ইন করো, আর না থাকলে রেজিস্টার করো। ক্লিয়ার? তো এখন ক্লায়েন্ট তার নিজের ইনফরমেশন দিয়ে এখানে রেজিস্ট্রেশন করবে। তো এখানে রেজিস্ট্রেশন করার ফ্ল্যাট রেট বা অল্টারনেটিভ কিভাবে অ্যাকচুয়ালি করবে, সে নিউ বিজনেস অ্যাক্টিভিটি। তো এটা আপনার ক্লায়েন্ট ভালো করে জানে যে আমার থার্ড পার্টি। তো ক্লায়েন্ট যদি থার্ড পার্টির মাধ্যমে করে তাহলে থার্ড পার্টি, যে অথবা যদি সে ওনার হয় তাহলে ওনার, আমার বিজনেস ওনার। তো এখন সে নেক্সট নেক্সট দিয়ে কি করবে, একটা ট্যাক্স রেট সেট আপ করে ফেলবে। তো এটা তার এক্সেস, আমি এখানে অ্যাকচুয়ালি হাত দেওয়ার কোনো দরকার নাই, বা এখানে আমার হস্তক্ষেপ করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, সো ও রেজিস্ট্রেশন করার পরে ওয়ান্স রেজিস্টার্ড স্টার্ট কালেক্টিং ট্যাক্স। তো তার মানে কি হলো, যখন তুমি রেজিস্ট্রেশন করবে তখন তুমি ট্যাক্স কালেক্ট করার জন্য রেডি হয়ে যাচ্ছ, তখন তুমি এই সেলস ট্যাক্স আইডিটা এখানে বসায় দাও, এবং রেটস আর অটোমেটিক্যালি ক্যালকুলেট কত টাকা রেটস। মানে এই যে আমি এখানে রেজিস্ট্রেশন করলে কোন প্রোডাক্টের জন্য কত টাকা আমার কালেক্ট করা হবে সেটা অটোমেটিক্যালি ক্যালকুলেট হবে বেসড অন ইওর লোকেশন, প্রোডাক্ট অ্যান্ড বায়ার অ্যাড্রেস। তো বায়ার অ্যাড্রেস, প্রোডাক্ট এবং লোকেশন ওয়াইজ ক্যালকুলেট করবে অটোমেটিক্যালি। এখানে আপনাকে আর ম্যানুয়ালি বসানো লাগবে না যে বাংলাদেশের মতো 15% ট্যাক্স, 7% ট্যাক্স। যদি গ্রোসারি বা এই ক্যাটাগরি থেকে প্রোডাক্ট নেয় তাহলে হচ্ছে তাকে 0% ট্যাক্স দিতে হবে। তো এইভাবে ম্যানুয়ালি ধরে ধরে বসানোর কোনো অপশন নাই বা দরকার নেই। তো এখন যদি কেউ হচ্ছে সেলস ট্যাক্স আইডিটা এখানে বসায়, তখন কি হবে, তখন হচ্ছে সে এই যে দেখেন, ধরেন কোন একটা প্রোডাক্টের জন্য 7% কালেক্ট করবে, তো কাস্টমার থেকে সে 7% কালেক্ট করে নেবে। হ্যাঁ, সেই কাস্টমার, তো কাস্টমার থেকে সে 7% টাকা কালেক্ট করে নেবে। বিষয়টা ক্লিয়ার? আর যে কোনো একটা কাস্টমার হচ্ছে 8% হয়, 10% হয় বা 15% হয়, তো সে তার নিজের মতো করে কাস্টমার থেকে কালেক্ট করে নেবে। ক্লিয়ার? আম, এবং সেটা ইন দ্য ফিউচারে সে যখন ট্যাক্স পে করবে, তো তখন তার অথরিটিকে সে পে করবে। বিষয়টা ক্লিয়ার? গভর্নমেন্ট অথরিটি। সো তাহলে ব্যাপারটা কি হয়ে দাঁড়াচ্ছে, জেনারেলি আমার ট্যাক্স রেট ধরেন 7% বা 15% অথবা 20% অথবা 13%, কিসের উপর, এক একটা প্রোডাক্টের উপর বেস করে এটা অটোমেটিক্যালি ক্যালকুলেট হবে। ওইখানে আপনার হস্তক্ষেপ করার বা হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই, বা এখানে আপনার ভাবারও প্রয়োজন নাই। আপনি সরাসরি বলবেন যে রেজিস্টার ইউর ট্যাক্স ফ্রম হিয়ার, তুমি এখান থেকে রেজিস্টার করো, দেন সেন্ড মি দা সেলস ট্যাক্স আইডি, তুমি আমাকে সেলস ট্যাক্স আইডি পাঠিয়ে দাও। তো যখন আপনার ক্লায়েন্ট পাঠিয়ে দিবে তখন জাস্ট আপনি আপনার মতো করে এখানে বসায় দিবেন। তো যখন বসায় দিবেন চোখ বন্ধ করে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনার যত পার্সেন্ট ট্যাক্স হবে প্রোডাক্টের উপর বেস করে অত পার্সেন্ট ট্যাক্স ডিটারমাইন করে সে নিজের মতো করে কালেক্ট করে নিবে ফ্রম কাস্টমার, কাস্টমার থেকে কালেক্ট করে নিবে। এটা আপনার কাছে আসবে বা আপনার ক্লায়েন্টের কাছে আসবে। বিষয়টা ক্লিয়ার? ইউ আর দ্য ওনার। এবং এটা ছাড়াও প্লাস আরেকটা ট্যাক্স রেট নিবে, কখন নিবে, যখন আপনার $1 লাখ বেশি সেল করে ফেলবেন, তখন অ্যাডিশনালি 0.3
5% টাকা, হ্যান্ডরাইটিং খুবই বাজে ল্যাপটপে। সো 3.5% টাকা আপনাকে কি করতে হবে, কালেক্ট করতে হবে। সেটা অটোমেটিক্যালি কালেক্ট করবে, সেটা আপনাকে আর বলা লাগবে না। মানে যখন সে $1 লাখ বেশি সেল করে ফেলবে লাস্ট 12 মাসের ভিতরে, তো তখন সে অটোমেটিক্যালি 0.5% টাকা ক্যালকুলেট করে অ্যাডিশনালি কাস্টমার থেকে কেটে রাখবে, এবং কাস্টমারকে অ্যাডিশনাল পে করতে হবে। মানে ধরেন হচ্ছে আমি কম টাকা সেল করছি, আমি ধরেন 10,000 টাকা সেল করছি, বা পুরো লাস্ট 12 মাসে 10,000 টাকা সেল করছি, কাস্টমারকে হয়তো 7% বা 15% বা 10% অ্যামাউন্টই পে করতে হচ্ছে, কাস্টমারকে বেশি পে করতে হচ্ছে না। আর আমি যখন $1 লাখ বেশি সেল করে ফেলেছি, তখন কাস্টমারকে আমার 0.3.5% অ্যাডিশনাল পে করতে হচ্ছে। সেই টাকাটা আবার আমার কি করতে হবে, পাঠাইতে হবে ওই যে অ্যালং উইথ দিস ট্যাক্স, এই দুইটা ট্যাক্স মিলে একটা ট্যাক্স আমার গভর্নমেন্টকে দিতে হবে। বিষয়টা ক্লিয়ার? বুঝতে পেরেছি? জি ভাইয়া। তো এখানে আপনার বুঝাটা হচ্ছে বড় হ্যাঁ। বিষয়, আপনার করণীয় খুব কম বিষয়। তো যতটুকু সেট আপ করা দরকার ততটুকু আমরা সেট আপ করেছি, এবং যতটুকু বুঝার দরকার সেটা আমরা বুঝেছি। দরকার পড়লে আজকে এই ক্লাস ভিডিওটা আবার দেখবেন, এবং আরেকদিন দেখবেন। আরেকটা দিন কবে? যেই দিন আমরা আমাদের এই শপিফাই ব্যাচটা এন্ড করব বা কমপ্লিট করব, সেই দিন আপনি আরেকবার এই ভিডিওটা দেখবেন। তখন দেখবেন মাথার উপর দিয়ে না, মাথার ভিতর দিয়ে যাচ্ছে। ওকে? কনফিউশন ক্লিয়ার? না এখনো কনফিউশন কনফিউশন কোনটা? না বুঝলে বলবেন, দরকার পড়লে আমরা এটা আবার কভার করবো। হ্যাঁ, আজকে ক্লাস ভিডিওটা দেখেন, আজকে ক্লাসে অ্যাসাইনমেন্ট আমরা যা যা করেছি তাইতে সেট আপ করবেন। হ্যাঁ, হ্যালো, আপনাদের কি মাথা ঘুরাচ্ছে? কথা বলতেছেন না, কথা বলেন তো না কেন? ভাইয়া, ট্যাক্সে এসে সব থেকে বেশি মাথা ঘুরায় গেছে। আচ্ছা, তো এতদিন তো আমরা মাত্র নর্মাল ক্লাস করছি, আজকে থেকে শুরু হইলো। নেক্সট ক্লাসে আরেকটু মাথা বেশি ঘুরবে, আমরা এম শিওর। পেমেন্ট গেটের ক্লাস যেদিন করবো, তো একটু মাথাটা ঝালাই করে আসে। মানে মেন বিষয় হয় কি, আমাদের প্রবলেম হচ্ছে যে আমি জানি না আপনার কারা রেগুলার স্টুডেন্ট। তো রেগুলার স্টুডেন্ট না থাকলে মধ্যবর্তী আমি হচ্ছে হয়তো 6 মাসের মতো পড়াশোনা থেকে একটু দূরে ছিলাম বা একটু দূরে ছিলাম। হ্যাঁ, তো তখন আমার হচ্ছে মানে নতুন করে যখন আবার পড়াশোনা শুরু করছে আবার, তো তখন আমার অনেক কষ্ট হয়েছে হ্যাবিচুয়াল হইতে, কারণ আগের মতো আর মানে ওইরকম পড়লে মনে থাকতো না। বাট এখন আবার হচ্ছে আমি হ্যাবিচুয়াল হয়ে গেছি। হ্যাঁ, এখন পড়লে মোটামুটি সবকিছু মনে রাখতে পারি। তো এটা হয় হচ্ছে আমার মাথার ভিতরে, আমাদের মাথার ভিতরে ঝং ধরে যায়, আমরা হচ্ছে কোনো কিছু পড়তে চাই না যখন। ওকে, সো একটু ক্লাস ভিডিও গুলো আবার দেখেন, হোপফুলি নেক্সট ক্লাস গুলো আরো বেশি হার্ড হবে। ওই প্রিপারেশন নিয়ে আসবেন। হ্যাঁ, আল্লাহ হাফিজ। জি ভাই।